এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসে 12 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 1 রায় অলরিহলা বিবরণটি লেখে নিবন বটুতার। 2 অশিরগড় দুর্গটি যে রাজ্যের অন্তর্গত খানদেশ। 3 শাহজাহানাবাদে লাল রঙের বেলে পাথরের তৈরি কিলা মুবারক যে নামে বিখ্যাত লালকেল্লা। 4 খুতবা কথাটির অর্থ হলো ভাষণ। 5 আমুক্তমাল্য গ্রন্থের লেখক কৃষ্ণদেব রায়। 2 রায়তে বলেছে অটোমান তুর্কিদের আমলে ইকতা ব্যবস্থার পরিবর্তে একই ধরনের অন্য একটি ব্যবস্থার কথা জানা যায়, তার নাম তিমার। 2 দিয়েছে ইলতুৎমিশ খলিফা থেকে অনুমোদন পান কত খ্রিস্টাব্দে? 1229 খ্রিস্টাব্দে। 3 আছে কারুরি কাদের বলা হতো, এটা বইয়ের 86 পাতায় রয়েছে। লিখবে যে আকবরের রাজত্বকালে রাজস্ব আদায় লিখবে এইখান থেকে লিখবে যে আকবরের রাজস্বকালে কানুনগোদের তথ্য মিলিয়ে দিত যেসব কর্মচারী, তাদের কারুরি বলা হতো। 4 দিয়েছে নগর শব্দটি কোন শব্দ থেকে এসেছে, এটা বইয়ের 91 পৃষ্ঠায় রয়েছে। নগর শব্দটা সংস্কৃত থেকে এসেছে, এটা নগর বণিক বাণিজ্যের একদম শুরুতেই রয়েছে। নগর শব্দটা এসেছে সংস্কৃত থেকে। 5 দিয়েছে কৃষকরা রাজস্ব আদায় দেওয়ার কথা কবুল করে রাষ্ট্রকে যে দলিল দিত তার নাম কবুলিয়াত। 3 আয়তে আছে সুলহি কুল কি, এটা বইয়ের 85 পাতায় আছে। আচ্ছা, 3 দাগের এগুলো 2 নাম্বার করে। তো লিখবে যে আকবরের প্রশাসনিক আদর্শ তৈমুরী ও পারসিক আর ভারতীয় রাজতন্ত্রের সংমিশ্রণে বলা চলে। এই আদর্শে বাদশাহ ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী শাসন করবেন এবং প্রজাদের প্রতি তার পিতৃসুলভ ভালোবাসা থাকবে, অর্থাৎ তার শাসন করার অধিকার অন্য কোনো শাসকের থেকে পাওয়া নয়। এই ক্ষমতা তার নিজের, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি তার পক্ষপাত থাকবে না। সকলের প্রতি সহনশীলতা, সকলের জন্য শান্তির এই পথকে বলা হয় সুলহি কুল। 3 দিয়েছে মোহাম্মদ ঘুরি 4 জন অনুচরের নাম লেখে, এটা তোমাদের বইয়ের দিল্লি সুলতানি চ্যাপ্টারের একদম প্রথমেই রয়েছে 43 পৃষ্ঠাতে। 4 জন অনুচর হচ্ছে তাজউদ্দিন ইয়ালদুজ, নাসিরউদ্দিন কুবাচা, বখতিয়ার খলজি আর কুতুবউদ্দিন আইবক। তাহলে তাজউদ্দিন ইয়ালদুজ, নাসিরউদ্দিন কুবাচা, বখতিয়ার খলজি, কুতুবউদ্দিন আইবক, এই হলো মোহাম্মদ ঘুরি 4 জন অনুচর। 3 দিয়েছে ওলন্দাজ বণিকেরা দাক্ষিণাত্যে মুসলিপট্টনম বন্দরের প্রতি আকৃষ্ট হয়েছিল কেন, এটা বইয়ের 106 পাতায় রয়েছে। এই যে এখান থেকে লিখবে মুসলিপট্টনমের প্রতি, এই যে বলেছে ভারতে বিদেশি বণিকদের মধ্যে ওলন্দাজরা পশ্চিম ভারতের সুরাটা দাক্ষিণাত্যে মুসলিপট্টনম বন্দর এলাকায় জমিয়ে বসেছিল। মুসলিপট্টনমের প্রতি তারা মানে ওলন্দাজরা আকৃষ্ট হয়েছিল কারণ দক্ষিণ ভারতে ছিট কাপড়ের খুব চাহিদা ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে। সুরাট আমাদের চায়নি, শুধু মুসলিপট্টনম চেয়েছে, তাই এখানে তারাটা তুলে দিয়ে ওলন্দাজ বণিকেরা লিখে দেবে যে মুসলিপট্টনমের প্রতি ওলন্দাজ বণিকরা আকৃষ্ট হয়েছিল কারণ দক্ষিণ ভারতে ছিট কাপড়ের খুব চাহিদা ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে। 4 দাগে আসি। 4 আয়তে আছে মোগল উত্তরাধিকার নীতি বলতে কি বোঝো, এটা প্রান্তিক থেকে দিচ্ছি, সহায়িকা যদি না থাকে তোমরা ভিডিওটা পজ করে লিখে নেবে। এটা প্রান্তিকের 135 পাতায় আছে। বলেছে মোগল উত্তরাধিকার নীতি বলতে কি বোঝো। এই যে মোগল উত্তরাধিকার নীতি কেমন ছিল, মুঘলরা তৈমুরীয় নীতি অনুসরণ করতেন। এই নীতি অনুসারে উত্তরসূরিদের মধ্যে অধিকৃত অঞ্চল বন্টন করে দেওয়ার রীতি ছিল। হুমায়ুন উত্তরাধিকার নীতি মানেননি, তিনি ভাইদের কিছু অঞ্চলের দায়িত্ব দেন, কিন্তু সাম্রাজ্যের শাসনভার পুরোপুরি না পাওয়ায় তারা সাম্রাজ্য রক্ষার কাজে আন্তরিকতা দেখায়নি, ফলত হুমায়ুন আফগানদের কাছে পরাজিত হন। 4 2 নম্বর প্রশ্ন বলেছে ইলিয়াস শাহী আর হোসেন শাহী আমলে বাংলার সংস্কৃতির পরিচয় দাও, এটা রায়মার্টিনের 94 পাতায় আছে, ওখান থেকে দিচ্ছি। বাংলার ইলিয়াস শাহী ও হোসেন শাহী সুলতানদের আমলে বাংলার সংস্কৃতির উন্নয়ন হয়, তাদের ধর্মনিরপেক্ষ শাসনে বাংলার সাহিত্য আর স্থাপত্যের উন্নতি হয়। 1 হচ্ছে ভাষা সাহিত্য, এই সময় বাংলা ভাষা সাহিত্যের উন্নতি ঘটে। হোসেন শাহের আমলে বাংলা লেখালেখির চর্চা বাড়ে। পরধর্ম সহিষ্ণুতা, ইলিয়াস শাহী আর হোসেন শাহী সুলতানরা ছিলেন অন্য ধর্মের প্রতি উদার, তাদের উদারতার ফলে বাংলায় সব ধর্মের মানুষ
শান্তিতে বসবাস করত। এই সময় বাংলায় শ্রী চৈতন্যদেবের নেতৃত্বে ভক্তিবাদের প্রচার হয়েছিল। সুলতান হোসেন শাহ শ্রী চৈতন্যকে শ্রদ্ধা করতেন। 3 বলেছে ফিরোজাবাদ শহরটি কে গড়ে তোলেন আর এর ফলে কি সুবিধা হয়েছিল, এটাও রায়মার্টিন থেকে দিচ্ছি। রায়মার্টিনের 142 পাতায় রয়েছে। এই যে ফিরোজাবাদ শহরের প্রতিষ্ঠা সম্পর্কে কি জানা যায়, যে ফিরোজাবাদ শহর দিল্লির তুগলক বংশের সুলতান ফিরোজ শাহ তুগলক ফিরোজাবাদ শহর প্রতিষ্ঠা করেছিলেন যমুনা নদীর পার বরাবর। প্রতিষ্ঠার কারণ এক হচ্ছে জলের সুবিধা, শহরের প্রয়োজনীয় জল যমুনা নদী থেকে পাওয়া সম্ভব হয়। তাছাড়া ফিরোজ শাহ তুগলক নালার মাধ্যমে শহরে জল সরবরাহ স্বাভাবিক রেখেছিলেন, এটা একটা। আর 2 হচ্ছে যোগাযোগ ব্যবস্থার সুবিধা, শহরের অধিবাসীদের নদীপথে যাতায়াতের সুবিধা হয়েছিল। নদীপথে জিনিসপত্র কম খরচে শহরে এনে অধিবাসীদের কাছে পৌঁছে দেওয়া সহজ হয়। 5-এর আয়তে আছে শেরশাহের সংস্কার গুলি ব্যাখ্যা করো, এটা তোমাদের বইতেই আছে, বইয়ে 73 পাতায় আছে। এই যে শেরশাহের সংস্কার, শেরশাহের প্রশাসনিক ব্যবস্থা, রাজস্ব ব্যবস্থা ও জনহিতকর কাজের সঙ্গে সুলতান আলাউদ্দিন খলজি এবং সম্রাট আকবরের শাসন ব্যবস্থার অনেকটা মিল ছিল। শাসন পরিচালনা ও রাজস্ব ব্যবস্থায় শেরশাহ কিছু সংস্কার করেছিলেন। এক হচ্ছে শেরশাহ কৃষককে পাট্টা দিতেন, এই পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকতো। তার বদলে কৃষক রাজস্ব দেওয়ার কথা কবুল করে কবুলিয়ত নামে অন্য একটা দলিল রাষ্ট্রকে দিত। 2 হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে শেরশাহ সড়ক পথের উন্নতি করেন। তিনি বাংলার সোনারগাঁ থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত একটি সড়ক সংস্কার করান। রাস্তাটির নাম ছিল সড়ক-ই আজম। এই রাস্তায় পরবর্তীকালে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নামে খ্যাত হয়। এছাড়াও আগ্রা থেকে যোধপুর এবং চিতোর পর্যন্ত একটা সড়ক তৈরি হয়। লাহোর থেকে মুলতান পর্যন্ত আর একটা রাস্তা তৈরি হয়। 3 পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা তৈরি করা হয়েছিল। 4 শেরশাহ ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছিলেন। 5 সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণ রাখতে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রাখেন শেরশাহ। 5-এ 2 নম্বর প্রশ্ন বলেছে সুলতানি আমলে ইকতা ব্যবস্থা সম্পর্কে লেখো, এটা রায়মার্টিনের 84 পৃষ্ঠায় আছে, রায়মার্টিন থেকে দিচ্ছি এটা। ইকতা দিল্লি সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করলেন সেই রাজ্যগুলি হলো সুলতানদের এক একটি প্রদেশ। দিল্লি সুলতানি প্রদেশগুলিকে ইকতা বলা হতো। দিল্লি সুলতানদের ইকতা ব্যবস্থা চালু করার কারণ এক হচ্ছে রাজ্যের শাসন পরিচালনা। ইকতার শাসনকর্তাকে বলা হতো ইকতাদার বা মুফতি। ইকতাদাররা ছিলেন রাজ্য বা প্রদেশের শাসক। সুলতানরা তাদের দায়িত্ব ইকতাদারদের মধ্যে ভাগ করে দিয়ে সাম্রাজ্যের শাসন পরিচালনা করতেন। 2 হচ্ছে সেনাবাহিনী পালন। ইকতাদারদের অন্যতম প্রধান কাজ ছিল সামরিক দায়িত্ব পালন করা। ইকতাদার হলেন সামরিক নেতা। ছোট ইকতাদারদের শুধুমাত্র সামরিক দায়িত্ব পালন করতে হতো। 3 হচ্ছে রাজস্ব আদায় ও শান্তি বজায় রাখা। ইকতাদাররা তার শাসনাধীন রাজ্যের রাজস্ব আদায় করতেন। তিনি নিজের প্রয়োজনীয় অর্থ রেখে বাড়তি রাজস্ব সুলতানকে দিতেন। তিনি রাজ্যের শান্তি শৃঙ্খলার দায়িত্ব পালন করতেন। 5-এ 3 নম্বর প্রশ্ন হচ্ছে মধ্যযুগের ভারতে দেশের ভিতরে বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল লেখো, এটা তোমাদের বইয়ের 101 পাতাতে রয়েছে। এই যে দেশের ভেতরে বাণিজ্য, দেশের ভেতরে 2 ধরনের বাণিজ্য হতো। প্রথমত হচ্ছে গ্রাম ও শহরের বাণিজ্য, আর দ্বিতীয়ত হচ্ছে দুটি শহরের মধ্যেকার বাণিজ্য। জনবহুল শহরগুলোর অধিবাসীদের প্রয়োজন মেটানোর জন্য গ্রাম থেকে শহরে যেসব পণ্য রপ্তানি হতো সেগুলো হচ্ছে কম দামি জিনিস, কিন্তু অনেক বেশি পরিমাণ এইসব জিনিস গ্রাম থেকে শহরে আসতো। এইসব জিনিসপত্রের মধ্যে থাকতো নানা রকমের খাদ্যশস্য, খাবার, তেল, ঘি, আনাজ, ফল, লবণ ইত্যাদি। শহরের বাজারে এইসব পণ্য বিক্রি হতো। তাহলে এখানে প্রথমে পয়েন্ট করবে 2 ধরনের বাণিজ্য হতো, একটা হচ্ছে গ্রাম থেকে শহরে আর দ্বিতীয়ত হচ্ছে দুটি শহরের মধ্যেকার। তো এখান থেকে এটা হচ্ছে গ্রাম থেকে শহরে। এবারে হচ্ছে শহর থেকে দুটো শহরের মধ্যে আর কি, এক শহর থেকে আরেক শহরে রপ্তানি হতো প্রধানত বেশি দামের শৌখিন জিনিসপত্রগুলো, যেগুলো ধনী অভিজাতদের জন্য তৈরি করতো কারিগররা। এইসব জায়গায় সব জাতি সব ধর্মের মানুষরাই কাজ করতো শিল্পী ও কারিগর হিসাবে। সুলতানদের রাজধানী দিল্লি শহরে সাম্রাজ্যের নানা এলাকা থেকে দামি মদ, সূক্ষ্ম মসলিন বস্ত্র আমদানি করা হতো।
তাছাড়া বাংলাদেশ করমণ্ডল আর গুজরাতের সুতি ও রেশমের কাপড়ের চাহিদা ছিল দেশের সর্বত্র। এই যুগে প্রথম চরকায় সুতো কেটে কাপড় বোনা শুরু হয়েছিল। সুলতানি যুগে অন্যান্য হস্তশিল্পের বাণিজ্য হতো, এর মধ্যে ছিল চামড়া, কাঠ ও ধাতু দিয়ে তৈরি জিনিস, গালিচা ইত্যাদি। এই যুগেই ভারতের প্রথম কাগজ শুরু হয়, কাগজ তৈরি করা শুরু হয়। একসময় দেখা গেল যে দিল্লির মিঠাইওয়ালারা কাগজের মোড়কে করে মিঠাই বিক্রি করতে শুরু করেছে। এই সময় যোগাযোগ ব্যবস্থার উন্নতিও ঘটেছিল। রাস্তার ধারে ধারে পথিকদের জন্য গড়ে উঠেছিল সরাইখানা। এগুলোতে পথচারী ও বণিকরা তাদের মালপত্র সহ বিশ্রাম নিত। কর আদায় ও ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য দিল্লির সুলতানরা রূপোর মুদ্রা চালু করেছিল, যার স্থানীয় নাম ছিল তঙ্কা, আর তামার মুদ্রা চালু করেছিল, যা জিতল নামে পরিচিত ছিল। এই দুই ধরনের মুদ্রা চালু করেছিলেন, এগুলোর মান ছিল যথেষ্ট ভালো। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসে 12 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।